যখনই কোনো ভুল করি ওই ভুল থেকে সব সময় ভালো কিছুই হয়েছে। আজও সেরকমই একটা ভুল করেছি, কিভাবে ভুলটা করেছি একটু পরে দেখাবো। নমস্কার, আমি স্বপ্না। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। স্বপ্নাস ব্লগে সবার আমন্ত্রণ। পাটার উপর নিলাম 2 টেবিল চামচ পরিমাণ কালো সরিষা, একটু লবণ আর কয়েকটা কাঁচামরিচ। সরিষাগুলো ধুয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম, তাই ফুলে ফুলে গেছে। বাজার থেকে কোনো মশলাপাতি আনলে আমি পরিষ্কার করে ঝেড়ে মুছে বা যেটা ধোয়ার দরকার ওটা ধুয়ে রোদে শুকিয়ে রাখি। কিন্তু এবার সরিষা আনার প্রায় 6-7 দিন বা 8 দিন হয়ে গেছে, এখনো সরিষাগুলো ধুইতে পারি নাই, কারণ রৌদ্র নাই। প্রতিদিনই ঝড় বৃষ্টি লেগে আছে। তাই সরিষা বাটার আগেই সরিষাগুলো ধুয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম, কারণ রোদে শুকানো মচমচে সরিষা পাটায় দিয়ে 2 ডলা দিলেই গুঁড়ো হয়ে যায় এবং অতি তাড়াতাড়ি বাটা যায়। আর ভেজানো সরিষা সহজে বাটা যায় না, তাই একটু ভিজিয়ে রেখেছিলাম এবং মিহি করে বেটে নিয়েছি। মাছের টক রান্নার জন্য ছোট একটা আম কেটে নিচ্ছি। আমটা 7-8 দিন আগে এনেছিলেন বাজার থেকে, ফ্রিজেই ছিল। এখন দেখছি একটু হলুদও হয়ে গেছে, আঁটিও খুব শক্ত হয়ে গেছে, কাটতে পারছি না। তারপরও চেষ্টা করছি 2 ভাগ করে নেওয়ার। আপনারা যারা প্রতিদিন আমাদের ভিডিওগুলি দেখেন আপনারা নিশ্চয় জানেন, একটা রান্না যদি আমার কাছে ভালো লাগে ওই রান্নাটা আমি কয়েকদিন পর পরেই করি। সেরকমই সেদিন রুই মাছের টক রান্না করেছিলাম, এত চমৎকার হয়েছে, আমাদের কাছে খুবই ভালো লেগেছিল। আজও সবাই বলছে রুই মাছের টক রান্না করতে। ঘরে অন্য মাছও আছে, তো পার্থ একটু রুই মাছটা বেশি পছন্দ করে, তাই আজও রুই মাছের টক রান্না করব। রান্নার জন্য মোটামুটি সব কিছু রেডি করে নিলাম। রুই মাছের পিসগুলো পরিষ্কার করে ধুয়ে ভাজার জন্য লবণ, হলুদ আর একটু সরিষার তেল দিয়ে রেডি করে রাখবো। এদিকে চুলাটাও অন করে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে, সরিষার তেল দিচ্ছি। তেল গরম হলে প্রথমে ডালের বড়িগুলো ভেজে নেব। নিরুপায় হয়ে মাঝে মধ্যে ইন্ডাকশন ওভেনে রান্না করি, তবে ছড়ানো কড়াইতে তেল বেশি লাগে, কিন্তু রান্না তাড়াতাড়ি হয়। যেমন গ্যাসের চুলায় সাধারণ কড়াইতে যদি বড়িগুলো ভাজতাম, ডুবো তেলে বড়িগুলো খুব সুন্দর মতো ভাজা হতো। এখন একটু সময় লেগেছে, অল্প তাপে উল্টে পাল্টে খুব সুন্দর মতো ভেজে নিয়েছি। মাছের পিসগুলো ভালো করে মাখিয়ে গরম তেলে ছেড়ে দিলাম। এগুলিও উল্টে পাল্টে খুব সুন্দর মতো লাল লাল করে ভেজে নেব। মাছ মাখানো মশলাটাও টেনে দিয়ে দিলাম মাছের উপর, কারণ এখানে হলুদ লবণের সাথে সরিষার তেলও আছে, তাই ধুয়ে ফেলতে ইচ্ছে করছে না। এভাবে ঢেকে ঢেকে উল্টে পাল্টে মাছের পিসগুলোকে খুব সুন্দর মতো ভেজে নেব। প্রতিদিনের মতো নতুন একটি পর্ব সাজানোর প্রয়াস করছি আমাদের ঘরোয়া রান্নাবান্না, খাওয়া দাওয়া, এইসব বাস্তব চিত্রগুলি নিয়ে। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে, তাই অনুরোধ রইল পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। মাছের পিসগুলো খুব সুন্দর মতো ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিলাম। এই তেলেই ফোড়নে দেব শুকনো মরিচ আর অল্প সরিষা। সরিষাগুলো ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম, ওখান থেকে সামান্য সরিষা রেখেছি। ভিজা সরিষাগুলো দেওয়ার সাথে সাথে এমনভাবে ফুটছে আমি কাছেও থাকতে পারছি না। এই দেখুন খইয়ের মতো ফুটছে। শুকনো মরিচ রেখেছি, ভাবছিলাম এক সাইডে শুকনো মরিচ দিয়ে দেব, শুকনো মরিচগুলো ফোড়নে দিতে পারলাম না। ওহ, তেলটা যে কি ফুটা ফুটলো, আমার গায়েও পড়ছে, হাতে, গায়ে, পায়ে, মাথায়, মুখে। ওহ, পুরো গাটা যেন জ্বলছে। কি বোকামিটাই না করলাম আমি। সাথে সাথে আলুগুলো দিয়ে একটু রক্ষা পেলাম। মাছের টক রান্নার জন্য যে আলুটা কেটে নিয়েছিলাম ওটা রয়ে গেছে। গতকাল ভাতে একটা আলু সিদ্ধ করেছিলাম আলু ভর্তা করব বলে, ওই আলুটা রয়ে গেছে। এখন ওই আলুটাই ছোট ছোট করে কেটে ভেজে নিচ্ছি, এটা দিয়ে রান্না করব। যেটা আজকে কাটলাম ওটা রেখে দিয়েছি। সামান্য একটু লবণ দিয়ে আলুগুলো কিছুক্ষণ ভেজে নিয়ে এরপরে আম দিয়ে দিলাম।
আবারও নেড়ে চেড়ে ঢেকে ঢেকে খুব সুন্দর মতো কষিয়ে নেব। কষানোতেই যেন আমগুলো সিদ্ধ হয়ে যায়। আলু তো আগেরই সিদ্ধ। আলু আম ভাজতে ভাজতে চিন্তা করছি এখন কি করব। তরকারিটাতে ভালোভাবে ফোড়নই তো দিতে পারলাম না। হ্যাঁ, একটা বুদ্ধি পেয়েছি, বুদ্ধিটা পরে দেখাচ্ছি। হাফ চা চামচ হলুদ দিয়ে দিলাম। চুলার তাপটা একটু কমিয়ে দিয়েছি। তখন যদি আমি চুলার তাপটা কমিয়ে রেখে তেলটা ঠান্ডা করে সরিষাটা দিয়ে একটু চামচ দিয়ে ডলে দিতাম, তারপরে চুলার তাপ বাড়িয়ে দিতাম, তাহলে কিন্তু এরকম দশা হতো না। পরিমাণ মতো ফোটানো গরম জল দিয়ে দিলাম। এখন সরিষা বাটা দিয়ে দেব। সরিষা, কাঁচামরিচ, সাথে একটু লবণও আছে। সেই পরিমাণে বুঝে শুনে লবণটা দিয়েছি। প্রয়োজন হলে পরে একটু দিতে পারবো, কিন্তু বেশি হলে তো আর ভালো লাগবে না। হাতটা ধুয়ে নিলাম। এবার নেড়ে চেড়ে সরিষাটা মিশিয়ে দেব। ফোটানো জল দিয়েছি তাই সাথে সাথে ফুটে উঠছে। এখন মাছ আর ডালের বড়ি দিয়ে দিলাম। মাছ ভাজার একটু তেল লেগে আছে, ওই তেলটাও ধুয়ে দিয়ে দিচ্ছি। রান্নার সময় এইসব ছোটোখাটো নিয়মগুলি আমি রক্ষা করি, কারণ আমার কাছে মনে হয় কোনো একটা কিছু বাদ গেলে হয়তোবা রান্নাটা ভালো হবে না। আমার মা বলতেন যে কোনো রান্নার জন্য কাটা তরকারি বা বাটা মশলা যদি একটু থেকে যায়, ওই রান্নাটার স্বাদ অপূর্ণ থেকে যায়। তার জন্য ওই কথাটা আমার সব সময় মনে থাকে। যেহেতু মাছের টক রান্না করছি, তাই স্বাদের ব্যালেন্সটা ঠিক রাখার জন্য একটু গুড় দিচ্ছি। এখানে গুড়ের পরিবর্তে চিনিও ব্যবহার করা যায়। আমি চিনি ব্যবহার করব না, অর্গানিক গুড় আছে, তাই একটু গুড় দিয়েছি। মিষ্টতা একই, তবে চিনি আর গুড়ের মধ্যে অনেক পার্থক্য আছে, তাই গুড়টা দিয়েছি। এদিকে মাছের টক রান্না হচ্ছে, ওদিকে আমি মাছের টকে আবার ফোড়ন দেওয়ার আয়োজন করছি। অল্প সরিষার তেলে ৩-৪টা শুকনো মরিচ দিলাম। তখন সরিষা ফোড়ন দিতে গিয়ে বোকামির কারণে পুরো হাত পায়ে পুড়ে ফেললাম। শুকনো মরিচগুলো ভাজা হলে এখন ফোড়নে দেব সামান্য করে কালো জিরা। ফোড়নটা রেডি হলে গরম তরকারি ঝাঁত করে ঢেলে দেব না, কারণ গরম তরকারিটা যদি ঢেলে দেই, কাঁচা সরিষার যে একটা ঘ্রাণ আছে, ওই ঘ্রাণটা ভালো থাকবে না। তাই ফোড়নটাকে রেডি করে ঠান্ডা করে এর উপরে তখন গরম তরকারিটা দেব। তাহলে ফোড়নের ঘ্রাণটাও ভালো থাকবে আর সরিষার ঘ্রাণটাও অটুট থাকবে আমার মনে হচ্ছে। দেখি কেমন লাগে। এদিকে খুব সুন্দর মতো রান্নাটা হয়ে গেছে। এখন সামান্য একটু সরিষার তেল ছড়িয়ে দিয়ে নামাবো। এরই মধ্যে ফোড়নটা খুব সুন্দর মতো ঠান্ডা হয়ে গেছে। চুলাটা অফ করে দিলাম। এই দেখুন ফোড়ন একেবারেই ঠান্ডা। ভুল থেকে যে ভালো কিছু হতে পারে, এটা একেবারে প্রমাণিত। আমি যখনই কোনো ভুল করি, সেই ভুলকে শুধরে নেওয়ার জন্য একটু চিন্তা ভাবনা করে কাজ করি, তখন ওই ভুল থেকে ভালো কিছু হয়। আজও মনে হচ্ছে ভুল থেকে ভালো কিছুই হবে। টকটা একটু পরে ভালো করে দেখাচ্ছি। আগে গরম কড়াইতে পাঁচনটা ঢেলে দিই। ডিপ ফ্রিজে রেখেছিলাম ঔষধি গুণসম্পন্ন চৈত্র সংক্রান্তির পাঁচন। আজ পাঁচনটাকে জাল করে ঝোলটা একেবারেই শুকিয়ে নেব। এখন দেখুন মাছের টকটা দেখতে যে কত লোভনীয় লাগছে। সরিষা যে ফোড়নে দিয়েছিলাম, এখন সরিষা তেমন দেখা যাচ্ছে না, দুই একটা হয়তো বা আছে, কিন্তু কালো জিরা ফোড়নে দিয়েছি। এখন মাছের টকটা দেখতে যে কি ভালো লাগছে। আজ শুক্রবার, ছুটির দিন, একটু দেরি করেই রান্না করছি। এখন দিনের 2টা বাজে। পার্থর খাবারটা দিয়ে দেই। ছেলেটা প্রতিদিন দুপুরের খাবার 11টার দিকে খায় বাসায়, আর রাতে এসে 11টা 12টায় কোনো সময় খায়, কোনো সময় খায় না। তাই ছুটির দিনে আমাদের সাধ্য অনুযায়ী ওর পছন্দের খাবারগুলি রান্না করি। আজও এটা ওর পছন্দের খাবার, ওদিন রান্না করেছিলাম। ও এই রান্নাটা খুবই পছন্দ করেছে, শুধু এক তরকারি দিয়ে ওর খাওয়া হয়ে গেছে।
আজও বলছে, মা শুধু এটা দিয়ে আমার খাওয়া হয়ে যাবে, আমি পাঁচন খাবো না, আমি শুধু এটা দিয়ে খাবো। এদিকে আমি মাঝে মাঝে পাঁচনটাকে নেড়ে চেড়ে পাঁচনের ঝোল একেবারে শুকিয়ে নিচ্ছি, আরও একটু শুকিয়ে ভাজা ভাজা করে নেব, তাহলে খেতে খুব ভালো লাগবে। আমাদের এদিকে আমরা সবাই চৈত্র সংক্রান্তিতে পাঁচন একটু বেশি করে রান্না করি, কারণ সেদিন আমরা মনে করি ঔষধি গুণসম্পন্ন এই পাঁচনটা সারা বছর তো আর রান্না করা যায় না, তাই একটু বেশি করে রান্না করি। সব সময় এত সবজি মশলাপাতি অনেক আয়োজন করা লাগে, এত আয়োজন সব সময় করা সম্ভব হয় না, তাই বছরে একবারই এই পাঁচনটা রান্না করি, একটু বেশি করেই করি। সেদিন পাঁচনের পাতিল দেখে আপনারা অনেকেই বলেছিলেন, এত বড় পাতিলে পাঁচন রান্না করেছেন, কে খাবে এত পাঁচন। আসলে এই পাঁচন আমরা একা খাইনি, আমাদের আশেপাশেরও কয়েকজনকে দিয়েছি, আর আমাদের ঘরে আত্মীয় স্বজনও আসছিল, ওরা খেয়েছে, যাওয়ার সময় ওদেরকে দিয়েছি, আর আমরা খেয়েছি। বাকি যেটুকু ছিল ওটুকু ঠান্ডা হলে বক্সে ঢুকিয়ে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। ওটাই এখন মাঝে মাঝে নামিয়ে এভাবে জাল করে শুকিয়ে ভাতের সাথেও খাই, কোনো কোনো সময় শুধু শুধুও খাই, অনেক ভালো লাগে, খুবই চমৎকার লাগে। বিশেষ করে ঝোলটা শুকানোতেই বেশি ভালো লাগে। এখন অনেকের ধারণা হতে পারে এতদিন পর্যন্ত পাঁচনটা ভালো আছে কিনা, এটা তো পচে গেছে বা নষ্ট হয়ে গেছে। এটা একেবারেই ভুল ধারণা, কারণ পাঁচনটা ওই দিন ঠান্ডা করেই ফ্রিজে রেখেছিলাম, তাই এই পাঁচনটা যদি 4 মাস বা 6 মাসও ডিপ ফ্রিজে থাকে এরকমই থাকবে, স্বাদেরও কোনো তারতম্য হবে না, স্বাদ ঘ্রাণ সব কিছুই আগের মতোই থাকবে, তবে আগের চেয়েও এখন আরো বেশি ভালো লাগবে খেতে। আজকের এই পাঁচনটাকেও নেড়ে চেড়ে ভালো করে জাল করে ঝোলটা শুকিয়ে একেবারে ভাজা ভাজা করে নিয়েছি, তেল বের হয়ে গেছে পাঁচন থেকে। এখন পাঁচনটা খেতে সন্দেশ খেতে যেরকম স্বাদ লাগে এরকম পাঁচনটাও স্বাদ লাগবে, অনেক চমৎকার লাগবে। সারা জীবন দেখে আসছি আমাদের ওদিকে পাঁচন রান্না হলে ওই পাঁচন জাল করে করে 4-5 দিন বা 7-8 দিনও খাওয়া হতো। যারা বেশি করে পাঁচন রান্না করতেন তারা এরকমই 7-8 দিন পর্যন্ত জাল করে করে ওই পাঁচন খেতেন। এখন তো গ্রাম অঞ্চলে প্রায় সবার ঘরেই ফ্রিজ আছে, সবাই পাঁচন রান্না করলে খাওয়ার পরে যেটুকু বেঁচে থাকে ওটা ঠান্ডা করে এরকম বক্সে ঢুকিয়ে ডিপ ফ্রিজে রেখে দেয়, পরে একটা একটা করে বক্স নামিয়ে ওটা এরকম শুকনো করে জাল করে খায়। আগে তো এরকম ব্যবস্থা ছিল না, তারপরও আমাদের মা শাশুড়ি মায়েরা সংক্রান্তির পাঁচন জাল করে করে 4-5 দিন পর্যন্ত খেতেন। পাঁচনটা দেখুন কত ভালো লাগছে, তবে পাঁচনে যে রসুন দেখা যাচ্ছে এটা দেখে আজও আপনারা অনেকেই অনেক কথা বলবেন, এটা আমি জানি। কেন যে আপনারা এ ধরনের কথা বলেন, এ ধরনের কমেন্টস করেন, আমি কিছুই বুঝি না। যার যার অঞ্চলে একটা নিয়ম থাকে, সেই নিয়মটা বংশ পরম্পরায় সবাই ধরে রাখে, আমিও সেভাবে আমার নিয়মটাকে আমি ধরে রাখবো। আপনারা যদি সব সময় বলেন তারপরও আমার নিয়মটা আমি ভাঙতে পারবো না। সেদিন আমার পাঁচন রান্না দেখে আপনারা প্রায় সবাই বলেছিলেন এই পাঁচন রান্না করে আপনারা ঠাকুরের ভোগ নিবেদন করেন। আমরা কিন্তু সেরকম ভোগ নিবেদন করি না, শুধু নিজেদের ভোগের জন্যই এই ঔষধি গুণসম্পন্ন পাঁচনটা রান্না করি। আমি তো আপনাদের কাউকে বলি নাই যে আমাদের মতো করে আপনারাও পাঁচন রান্না করেন, এটা হলো আমাদের অঞ্চলের একটা ঐতিহ্যবাহী রান্না। কেমন লাগে এটা এখন? ভালো লাগে তো, খুব ভালো লাগে। ভিনেগার তো দিবেন? ওহো, ভিনেগার তো খেলাম না। দিবেন? রমজান আসেনি। একটু ভিনেগার খাইলে পেটে আর কোনো গ্যাস হয় না, এটাই হচ্ছে বড় কথা।
লবণ দিয়ে লবণ লাগবে না। লবণ, হিমালয়া পিঙ্ক সল্ট একটু দিলে স্বাদ লাগে, আর হিমালয়া পিঙ্ক সল্ট তো এমনিতেই স্বাস্থ্যের জন্য অনেক ভালো। আর একটু লেবুর রস, লেবু তো নাই, আদার রস দিতে হয়। বাস, এবার যত রকমের খাবার খাই আর গ্যাস হবার সম্ভাবনা কম থাকে। শুকনো করো তো আরো ভালো লাগে। পাঁচন দেখো না, আগে খাইছি যে আমরা, জাল দিতে দিতে শুকিয়ে গেলে এটা খাইতে আরো কত দারুণ। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, সম্পূর্ণ পর্বটি দেখার পর যদি একটু ভালো লাগে, আমার অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পেজটি ফলো করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন। পাঁচনকে আমরা ঔষধি বলি। সব ধরনের মশলা, সব ধরনের সবজি দিয়ে রান্না করি, এই যে চমৎকার হয়। নারিকেল ভাজা দাঁতের নিচে পড়ছে আর চমৎকার লাগছে। ভিডিও দেখে যে কোনো গঠনমূলক মন্তব্য করতে পারেন, কোনো সমস্যা নেই। আমি আপনাদের সকল মন্তব্যের উত্তর দেব। পাঁচনে রসুন দিলাম কেন, হ্যাঁ কত কথা। রসুন তো একটা ঔষধি, এটা ছাড়া তো পাঁচনে হয় না, আমরা রান্না করি না। যারা ঠাকুরের ভোগ দিয়ে খান তারা নিরামিষভাবে ওই রসুন ছাড়া রান্না করেন। আমরা তো রসুন দিয়ে রান্না করি, তবে পেঁয়াজ দিই না। পাঁচনের রসুন কি যে মজা খাইতে। চৈত্র সংক্রান্তিতে আমরা এভাবে পাঁচন রান্না করে খাই। মূলত পুরাতন বছরের যত রোগ ব্যাধি আছে ওই সব রোগ থেকে মুক্তি পাওয়ার জন্য। এজন্যই আমরা এই পাঁচনকে ঔষধি গুণসম্পন্নভাবে রান্না করি, ওভাবেই খাই। আপনারা যারা পাঁচন রান্না করে ভোগ নিবেদন করে প্রসাদ হিসাবে খান, সেটাও ভালো কথা। খান আপনারা আপনাদের মতো, আপনাদের নিয়ম অনুযায়ী, সেটা আপনাদের নিয়ম, আমাদের কোনো সমস্যা নেই। পার্থ বলছে কি স্বাদ হয়েছে, খেয়ে দেখি। তুমি বলো কেমন হয়েছে। দারুণ হয়েছে। খুব দারুণ। আমিও দিই। এই স্বাদের কোনো তুলনা নাই, এত চমৎকার। আজ রান্নার সময় একটু ভুল হওয়াতে আজকের তরকারিটা আরো বেশি স্বাদ লাগে। ভুল মানে কি, ওই সরিষা তো দুইটা মারলাম না রোদের লাগে, তো সরিষা ধুই বাইসছি না, তো কিন্তু সামান্য একটু রাখছি ফোড়নে দিবার লাগে। ওই ফোড়নে যখন সরিষাটা দিছি একেবারে ছিটকি তেল পর্যন্ত বাইরে সব গেছে। পরে আবার ফোড়ন দিছি কালি জিরা। এই কারণে
আজকের রান্নাটা আজ আরো বেশি স্বাদ হয়েছে। একটা আলু দিছি গতকাল ভাত খাবার লাই, আলু সিদ্ধ করলাম না, ভর্তা করবার লাই ওইটা দিছি। ডালের বড়িটাও একেবারে রসালো হয়ে গেছে, দারুণ। যে কোনো মানুষের কথা বা ভিডিও ভালোভাবে দেখে শুনে বুঝে, ভুল হলে ভুলটা ধরিয়ে দেবে, আর সঠিক হলে সেটার সুন্দর একটা গঠনমূলক মন্তব্য করবে। আমি মনে করি সেই জ্ঞানী মানুষ। যারা এভাবে আম দিয়ে মাছের টক কখনো খান নাই, রুই মাছ হোক বা কাতল মাছ হোক, একবার এভাবে রুই মাছ বা কাতল মাছের টক বানিয়ে খেয়ে দেখবেন, জীবনেও ভুলবেন না। এই রান্নাটা যে কোনো ছোট মাছ দিয়েও করা যায়। মাত্র 3-4 দিন আগে একবার রান্না করছিলাম, ওটার স্বাদ ভুলতে পারি না, এই কারণে আজকে আবার করছি। খুব চমৎকার। খুব সহজ এবং চমৎকার এই রান্নাটি হলো ভারতের মেদিনীপুরের। কিছুদিন আগে এই রান্নাটি আপনাদের সাথে শেয়ার করেছিলাম। ওই রান্নাটা আপনারা অনেকেই দেখেছিলেন এবং সবাই বলেছেন রান্নাটি খুবই চমৎকার হয়েছে, দেখতে খুব ভালো লাগছে। আর আপনারা এখনও অনেকেই কমেন্টস করছেন, দিদি আপনার বাড়ি মেদিনীপুরের কোন এলাকায়, গ্রামের নাম কি, আপনি কোথায় থাকেন বর্তমানে, এইসব কমেন্টস করছেন। আমার প্রিয় ভাই বোন বন্ধু স্বজন, আসলে আমি মেদিনীপুরের এবং ভারতের মানুষ নই, আমি বাংলাদেশের মানুষ। বাংলাদেশেই আমার জন্ম। আমার কেন, আমার পূর্বপুরুষদের জন্মও এই বাংলার মাটিতে। তাই বাংলাদেশকে আমি খুব ভালোবাসি। সবার কাছে আমি গর্ব করেই বলি আমি বাংলাদেশি। জন্মস্থান ফেনী সোনাগাজীর আউরারখিল গ্রামের ছোট্ট একটি কুঁড়ে ঘরে। আমার গর্ভধারিণী মমতাময়ী মায়ের নাম মিলন প্রভা রায় আর বাবার নাম আশুতোষ রায়। আমার বাবা প্রাইমারি স্কুলের হেড টিচার ছিলেন আর মা ছিলেন সুদক্ষ গৃহিণী। আমরা 5 ভাই বোন, আমি দ্বিতীয় সন্তান বাবা মায়ের। আমার দাদা উত্তম কুমার, তিনি প্রাইমারি স্কুলের হেড টিচার ছিলেন, বর্তমানে অবসরে আছেন। আমার মেজ ভাই রতন কুমার রায়, সে আমার ছোট, বর্তমানে সে সরকারি হাই স্কুলের শিক্ষক। ছোট ভাই অরুণ কুমার রায়, সে টেক্সটাইল ইঞ্জিনিয়ার। আমাদের সবার ছোট, সে আমাদের সবার আদরের ছোট বোন মমতা রায়, বর্তমানে সে এমপিওভুক্ত হাই স্কুলে শিক্ষকতা করে মাইজদি। আমার মা ছিলেন জমিদার বংশের মেয়ে আর আমার বাবা ছিলেন উচ্চশিক্ষিত বংশের ছেলে। তাই আমরা ভাই বোন সবাই মা বাবার আদর্শে মানুষ হয়েছি। গত কয়েকদিন যাবৎ আপনারা অনেকেই শুধু জিজ্ঞাসা করছেন আমরা থাকি কোথায়, বাড়ি কোথায়, আমরা কি বাংলাদেশি না ভারতীয়। তাই আমার পরিচয়টা দিয়ে গেলাম। দেখা হবে আগামী পর্বে।